ওই জয়ন্ত, শুনেছিস ব্রিজটার নিচে আবার কিছু দেখা গেছে রাতে? কে দেখেছে? কাল রাত্রিরে আমি বাজার থেকে ফিরছিলাম, দেখি ব্রিজের নিচে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। কথা বলেছি, কিন্তু কথার কোনো উত্তর দেয়নি। ব্রিজটা ভালো লাগে না রে ভাই। ছোটবেলায় আমার দাদু বলতো ওইখানে একজন ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে কিছু একটা আছে ওখানে। এক একজন এক এক রকম কথা বলে রে ভাই। বরং চল, যদি কিছু থাকে আজ রাতেই আমরা দেখতে পাবো। যাবি বলছিস? আসলে এসব কথা শুনতে বুকে কাঁপুনি ওঠে। সবাই ঠিক করলো সেদিন রাতে গিয়ে দেখবে সত্যিই কিছু আছে কিনা। রাত ঠিক 10টা, চাঁদের আলো কম, শুধু বাতাসের পাতার মৃদু শব্দ আর মাঝে মাঝে কোনো এক পাখির ডাকে চারিদিক কেঁপে উঠছে। হাতে টর্চ, কোমরে মাছের লাঠি, 4 জন রাস্তায় হাঁটছে। তারা সেই পুরনো ব্রিজের কাছে যাচ্ছে। নিজে নামবি কেন? এই আমি নামি। জয়ন্ত, তুই টর্চটা ধর। তাপস ধীরে ধীরে সেই ব্রিজের নিচে নামল। সরু খাল একেবারে তিলডাঙ্গা নদীর মোহনায় গিয়ে মিশেছে। তাপস সেই টর্চের আলোয় কিছু খুঁজছে। আমার পা যেন কেউ টেনে ধরেছে। আমাকে তোর বাঁচা, আমি যে নড়তেও পারছি না। সবাই তাপসের চিৎকার শুনে দৌড়ে তার কাছে গেল। তারা কান পেতে যেন শুনতে পেল দূর থেকে কেউ ফিসফিস করছে। সবাই টর্চ ফেলে খালের দিকে তাকালো। কিছুক্ষণ স্থির, তারপর হঠাৎ করে জল যেন নড়ে উঠল। সাদা কিছু একটা এক ঝলকে চোখের সামনে দিয়ে চলে গেল। ওরে বাবা, ওটা কি? আমাকে তোরা বাঁচা। তাপসের অমন চিৎকারে সবাই দিশাহারা হয়ে তাকে হাত ধরে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তারা খেয়াল করে দেখলো জলের ভেতর থেকে একটা হাত উঠে আসছে, যেন সেই হাত তাদের হাতের মুঠোয় পুরে নেবে। জয়ন্ত আরো জোরে টেনে ধরলো তাপসকে। কোন রকমে তাপসকে টেনে তুললো খালের পাড়ে। সেই খালের জলে এক টুকরো সাদা কাপড়, যেন কারো লাশ ভাসছে। তারা কেউ আর সেখানে দেরি না করে তড়িঘড়ি করে চলে গেল। তারা বুঝতে পারলো আজ কোন রকমে তাদের জীবন বাঁচবে। ফাল্গুন মাসের একটা মিষ্টি সকাল, বাতাসে কোনো গাম্ভীর্য নেই, কিন্তু হালকা শিশিরের গন্ধ এখনো ঘাসে আলতো করে জমে আছে। কেউ গরু হাঁকাচ্ছে, কেউ কুয়োতলা থেকে জল তুলছে, আর কেউ কেউ হেঁটে যাচ্ছে বাজারের দিকে। জয়ন্ত আর বিহারী চা নিয়ে বসেছে গ্রামের একমাত্র পুরনো চায়ের দোকানে। দোকান চালায় লালচাঁদ, 50-এর মতো বয়স। রাত্রিরে শুনলাম তোরা ব্রিজের দিকে গিয়েছিলি, তা তোরা সেখানে কিছু পেয়েছিস? সেই ব্রিজে তো আর কম কিছু ঘটেনি এর আগে। তোমাকে কে বললো খুড়ো আমরা সেখানে গেছিলাম? তোদের আগে অজয় এসেছিল দোকানে, সে বলেছে, তবে বেশি কিছু বললো না। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। আর কিছু বলো না খুড়ো, এবারে ভয়ানক ব্যাপার। ব্রিজের নিচে কিছু একটা নড়ছিল চোখের সামনে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রাতে ঘুমটাও ভালো হয়নি। বিহারী চুপচাপ বসেছিল। সে যেন তখনও রাতের সেই কালো জলের নিচ থেকে ভেসে ওঠা ওই কালো হাতটার কথা ভুলতে পারছে না। ব্রিজের নিচে ওই খালের পানিতে? ওরে বাবা, আগেই তোদের না করেছি ওখানে কেউ রাতে যাস না। আমরা জানতাম না খুড়ো, আমরা কথাগুলো বিশ্বাস করতে পারিনি বলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখেছি সারা রাতেও আমি ভুলতে পারছি না। তা কি দেখতে পেয়েছিস সেটা তো এখনো শুনতে পেলুম না। জয়ন্ত কিছু বলতে যাবে এমন সময় লাঠি হাতে একজন লোক দোকানে এসে দাঁড়ালো। এই যে নতুন মুখ মনে হয়, কোথা থেকে আসছেন দাদা? আমি বসন্ত, পাশের হাটগ্রামে থাকি। আগেও অনেকবার এখানে এসেছি, শুধু তোমরা চিনতে পারোনি। আস্তে আস্তে শুনতে পেলাম তোমরা ওই গ্রামের সরু খালটার উপরে যে ব্রিজটা আছে সেইটা নিয়ে তোমরা কথা বলছো। ব্রিজের নিচে খালের জল থেকে একটা কালো হাত বের হয়ে এসেছিল গত রাতে। ওরে দেখি একটা সাদা কাপড় ভাসছে জলে। কি ভয়ঙ্কর ব্যাপার! ভাবলে এখনো গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে।
ওখানে একটা ইতিহাস আছে। সেই ব্রিজটা ইটের তৈরি, অনেক পুরনো। আমিও শুনেছি এক সময় নাকি ওখানে খুন খারাপি হয়েছে। দুই ভাই জমির ভাগ নিয়ে ঝগড়া করে এক ভাইকে খালে ফেলে দেয়। ব্রিজের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। তখন থেকেই নাকি ব্রিজটা শান্ত থাকে। আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন কখনো ওই ব্রিজে? দেখিনি ঠিকই, কিন্তু শুনেছি অনেকবার। এই খাল, এই ব্রিজ, এই জায়গাটা সহজ নয়, বুঝেছো? ওর ছায়া পড়ে জলে, আর যার ছায়ায় ছায়া মেলে সে আর ফেরে না। তোমরা ছেলেরা আর যেও না ওদিকে। ব্রিজ যেমনই হোক, জায়গাটা ভালো না। শুধু রাতে নয়, দিনে গেলেও সাবধানে যেও। ব্রিজ যদি কারো রক্ত নেয়, সে আর ফেরত আসে না। এ কথা শুনে শুনে বড় হয়েছি। আমি ভেবেছিলাম ওটা শুধু গ্রামের মানুষের মুখের কথা, এর পেছনে এমন ঘটনা লুকিয়ে আছে। না, বিশ্বাস করতে পারছি না। আমিও না, আমার তো মনে হচ্ছে ভয়ে কেমন শ্বাস বন্ধ হয়ে আসছে। বসন্ত তখন উঠে দাঁড়িয়ে বলল, তোমরা যদি জানতে চাও এর আসল রহস্য, তাহলে একদিন আমাকে নিয়ে চলো ব্রিজের কাছে। আমি কিছু দেখতে চাই, বুঝতে চাই, কারণ এই খালের নিচে কি আছে সেটা আমারও জানার দরকার। পরের দিন খুব সকালে, রোদ তখনও পুরোপুরি ছড়ায়নি। ব্রিজের দিকে যাচ্ছিল জয়ন্ত। হঠাৎ সামনের দিক থেকে অনেক লোকের শোরগোল শুনে সে ছুটে গেল। এদিকে আয় জয়ন্ত, তাপস এখানে পড়ে আছে। আস্তে আস্তে গ্রামের আরো লোকজন জড়ো হতে লাগলো সেই ব্রিজের নিচে। তাপসের লাশ দেখে জয়ন্তর চোখ স্থির হয়ে গেল। এটা যে তার বন্ধু তাপস, যে গতকালও বেঁচে ছিল। তারপর সেখানে বিহারী আর অজয় আসলো। এটা তাপস, কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না রে। মাথার উপর দিয়ে গা করে যাচ্ছে তাদের টানা ঝাপটে। তাপসের মৃত্যুতে জয়ন্তর কপালে ভাঁজ, আর বাকিরা সবাই ভয়ে শিউরে আছে। ও তো ওই দিন বলেছিল আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। সত্যি তো, ওই আত্মা তাপসকে দেখে ফেলেছিল। আমি আগেই বলেছি, ব্রিজের নিচে ভালো কিছু নেই। এখানে কেউ এলে ফেরে না। এই কথায় সবাই একদম চুপ। তারপর দুজন সিভিল ড্রেসে, একজন ইউনিফর্মে পুলিশ অফিসার এসে সামনে দাঁড়ালো। তারা তাপসের লাশ দেখে মুখ গম্ভীর করে ফেলল। পুলিশ তদন্ত করলেও কিছু পাবে না জানি, কারণ তাপস তো আত্মা নিয়ে গেছে। সেদিন যদি আমরা এখানে আসতাম, তাহলে তাপসে যেভাবে মরতে হতো না রে। আমাদেরই কিছু করতে হবে, নয়তো এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। আজকে রাতেই আমরা এখানে আবার আসবো। কি বলছিস তুই? দেখছিস না তাপসে কিভাবে মরতে হলো, আবার বলছিস এখানে আসবে? আমি আসবো না বাবা। আমি অকালে তাপসের মতো প্রাণ হারাতে পারবো না। জয়ন্ত, আমি তোর সাথে আছি। যেভাবেই হোক আমাদের এটা থামাতে হবে, নয়তো কাল আরো একজনের প্রাণ যাবে। জয়ন্ত আর অজয়ের কথা শুনে বিহারী অনেক সাহস পেল মনে। সে বলল, তাহলে আমিও আসবো, তবে তোরা শুধু আমাকে একটু সাহস দিস। তাপস মারা গিয়েছে। সারাদিন পার হয়ে গেছে, গায়ে বাতাস থমথমে। কেউ রাতে বাড়ি থেকে বেরোয়নি। বিহারী, জয়ন্ত আর অজয় সকালে সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে তারা এই সমস্যার সমাধান করবে। ব্রিজের কাছে গিয়ে দাঁড়াতেই বিহারী ফিসফিস করে বলে, এই জায়গাটা এমন কেমন অন্যরকম, কেমন যেন ঠান্ডা, অথচ হাওয়া নেই। তারা কিছুক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলো। কোনো শব্দ না পেয়ে তারা ব্রিজের নিচে সেই খালের ধারে গেল। তারা সবার টর্চ এক জায়গায় রাখলো। হঠাৎ জয়ন্ত চোখে পড়ল জলের উপর কিছু একটা আলোর মতো দেখা যাচ্ছে। ফিসফিস করে বলল, ওটা কি এদিকে আসছে? তোরা চল রে, পালা এখান থেকে, নয়তো আজ আমাদের রক্ষে নেই। সবাই তাকিয়ে দেখে খালের জলের উপর ভেসে আছে একটা অন্ধকার মূর্তি।
সে ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। বিহারি ভয়ে ভয়ে বলল, ওটা কি এদিকে এসছে? তোর চল রে, পালা এখান থেকে, নয়তো আজ আমাদের রক্ষে নেই। সেই জল জলে লাল চোখ তাদের দিকে এগোতেই থাকলো। সবাই চোখ বন্ধ করে হাত জোড় করেছে। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ তাদের কানে আসলো। কেউ তোমরা নড়বে না, ভয় পাবে না। সবাই একসাথে পিছন ঘুরে দেখে চিনতে পারে চায়ের দোকানে সেই অপরিচিত লোকটা এখানে এসেছে। এক ধাক্কায় ছেলেগুলোকে সামনে থেকে সরিয়ে দিয়ে সেই মূর্তিটির সামনে দাঁড়ালো বসন্ত। সেই ছায়ামূর্তি সামান্য এগিয়ে আসে বসন্তের কাছে। এবার তার পুরো শরীর দেখা যাচ্ছে, চুল এলোমেলো, মুখ গম্ভীর, চোখে লাল আগুনের মতো দীপ্তি। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলেছে। সে আপনাকে মেরে এই খালে ফেলে দিয়ে গিয়েছিল, আর সবাইকে বলেছে আত্মহত্যার কথা। আমি তার ছেলে হয়ে প্রায়শ্চিত্ত করতে চাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থেকে শুধু দেখছে তাদের সামনে কি ঘটছে। আপনি যা চান আমি তাই দেব, কিন্তু বাকি নির্দোষ মানুষদের ছেড়ে দিন। আমি আমার বাবার ছেলে হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার মুক্তির ব্যবস্থা করব। আমি মৃত্যুর বদলা মৃত্যুই চাই, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। সেই ছায়াটার যেন চোখের আগুন থমকে গিয়ে অশ্রুসিক্ত হয়েছে। পাশে তিনজন ভয়ে কাঁপছে। সেই মূর্তির ভয়ঙ্কর রূপ যেন আর নেই। একবার তার মাথার উপর হাত রাখলো, তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। এক অদ্ভুত নিঃশব্দে রাতটা যেন স্বপ্নের মতো মনে হতে লাগলো। কেউ কথা বলেন। বসন্ত তখনও কাঁদছে। এতক্ষণে জয়ন্ত বলে উঠল, চলে গেছি, আপনি উঠুন, যা দরকার ছিল সে পেয়ে গেছি। এতদিনে এই আত্মার শান্তি হয়েছে। ও আমাকে ছাড়েনি, ও শুধু সময় দিয়েছে। পুরো গ্রাম বাঁচানোর জন্য ওই আত্মা আমাকেই তার কাছে টেনে নিতে চায়। গ্রামের লোকজন বসন্তর এমন অস্বাভাবিক আচরণ দেখে বলতে শুরু করেছে হয়তো ভয় পেয়ে গিয়েছে। কিন্তু 3 দিন পর ফাল্গুনের এক হালকা বাতাসে সকালে ওর দেহ পাওয়া গেল, ঠিক সেই ব্রিজের নিচে। সেই একই ভঙ্গিতে মুখ থিতলানো আত্মা যেন ঠিক আগের মৃত্যুর মতোই দেহটাকে রেখে দিয়ে গেছে। জয়ন্ত আর তার বন্ধুরা দেখে বুঝতে পেরেছে সেই ছায়াটি তার প্রতিশোধ নিয়েছে। এবার হয়তো এই ব্রিজ অভিশাপ মুক্ত হয়েছে।